স্বাগত জানাই আলাপে সংস্কৃতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আজকে আমি রাজবাহনচরিতম আলোচনা করব। রাজবাহনচরিতমের দ্বিতীয় অংশ আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এর আগের ভিডিওতে আমি রাজবাহনচরিতমের প্রথম অংশটুকু এবং দণ্ডির যে পরিচয় সেটি আমি আলোচনা করেছি। আজকে তারই দ্বিতীয় অংশ। আলোচনা শুরুর প্রথমেই বলে রাখি, সমগ্র বিষয়টি অনুধাবন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। শুরু করা যাক রাজবাহনচরিতম তার আলোচনা, যেটি প্রথম ভিডিওতে আমি তার প্রথম অংশটুকু আলোচনা করেছিলাম। প্রথমে কি ছিল না, আমরা দেখতে পেয়েছি প্রথম অংশে এই রাজবাহনচরিতমের নায়ক যিনি রাজবাহন এবং নায়িকা অবন্তী সুন্দরী, তারা নিজেদের মধ্যে গল্প করছিল এবং রাজবাহন তার প্রিয়তমাকে গল্প শুনিয়েছিল চতুর্দশ ভুবনের বৃত্তান্ত। সেই বৃত্তান্ত জেনে অবন্তী সুন্দরী অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তার জ্ঞানের প্রদীপ, তার জ্ঞান চক্ষু, হৃদয়ের যে জ্ঞান চক্ষু সেটি উদ্ভাসিত হয়েছিল রাজবাহনের আলোচনায়। এবং তারা যখন এরকম আলাপচারিতা করছিল এবং আলাপচারিতা করার পরে তারা দুজনেই নিদ্রিত হয়ে যায় এবং স্বপ্নে দেখতে পায় যে কোনো এক বৃদ্ধ রাজহংস, যার পা পদ্ম মৃণালে আবদ্ধ অর্থাৎ বাঁধা, এই স্বপ্ন দেখে দুজনেই জেগে উঠেছিলেন। তারপর জেগে উঠে কি দেখতে পান, রাজবাহনের পা দুটি একটা যেন রৌপ্য শৃঙ্খলে বাঁধা, যেটি কিনা চাঁদের কিরণের যে ছটা, চাঁদের কিরণের যেন রজ্জুপাশ, এরকম তার মনে হয়েছিল, অর্থাৎ অবন্তী সুন্দরীর মনে হয়েছিল যে রাজবাহনের পা দুটি যেন পদ্মফুলের ভ্রমে, পদ্মফুল মনে করে চাঁদের যে কিরণের যে রজ্জু, সেই রকম যেন রৌপ্য শৃঙ্খলে বাঁধা। এবং উপলব্ধি মাত্রই এটা কি হলো এরকম বলে প্রচন্ড ভয় পেয়ে রাজকন্যা অবন্তী সুন্দরী উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এবং তখন যেন যে অন্তঃপুরের যে পরিবেশ সেটা যেন দণ্ডী এইভাবে বর্ণনা করেছেন যেন অগ্নি পরিবেষ্টিত, অর্থাৎ চারিদিকে আতঙ্ক, হইচই পড়ে গেছে, কোলাহল, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেখানে দেখা গেছে কেউ কোনো কি করবে না করবে, অতীত ভবিষ্যৎ কোনো কর্তব্য বিষয়ে কেউ ডিসিশন নিতে পারছে না, বিবেচনা করতে পারছে না। হ্যাঁ, সেই জন্য সেই সময় অন্তঃপুরে সকলেই ভীষণভাবে হুলুস্থুলুস পড়ে যায় অন্তঃপুরে এবং সকলেই উচ্চস্বরে কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এই পর্যন্ত আমরা প্রথম যে ভিডিও সেখানে আমি আলোচনা করেছি। আজ দ্বিতীয় পার্ট। তুমুলে চাস্মিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশা কিং কিমিতি সহসোপসৃত্য বিবিসুরন্তর বশিক পুরুষা, অর্থাৎ তুমুলে চাস্মিন সময়, এই ভয়ঙ্কর অবস্থায় যখন অন্তঃপুরে, রাজ অন্তঃপুরে দেখা গেল যে সত্যি সত্যি স্বপ্নটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে, রাজবাহনের পা দুটি অমন পদ্মফুলের মতন সুন্দর পা দুটি রূপোর শিকলে বাঁধা। এইটা যখন মানে বাস্তবে বুঝতে পারলেন, উপলব্ধি করলেন অবন্তী সুন্দরী এবং অন্তঃপুরে যারা যারা ছিলেন তারা সকলেই বুঝতে পারলো, উপলব্ধি করলো, তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো, হই হই, কোলাহল, উচ্চস্বরে কান্নাকাটি। এই অবস্থায় যখন কারোরই রাজ অন্তঃপুরে গমনাগমনে কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না, অর্থাৎ রাজার অন্তর্মহলে প্রবেশ করতে গেলে কিন্তু সবাই প্রবেশ করতে পারতেন না, যেহেতু অন্তঃপুরে মহিলারা থাকতো, রমণীরা থাকতো, সেজন্য সকলেই সেখানে প্রবেশ করতে পারতো না, কিছু বিধিনিষেধ ছিল। কিন্তু যখন এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, তখন কিন্তু কারোরই ওই অন্তঃপুরে প্রবেশের কোনো রকম নিয়ন্ত্রণ দেখা গেল না। তখন কি হলো, তখন কন্যান্ত পুররক্ষী পুরুষগণ, এই যে বিবিসুরন্তর বশিক পুরুষ, অর্থাৎ অন্তঃপুরে যেখানে
মহিলারা থাকতেন সেই অন্তঃপুরে, কিছু পুরুষ রক্ষী থাকতেন, তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারতো না, বাইরে দরজার সামনে তারা সিকিউরিটি গার্ড হিসেবে থাকতো। তারাও তখন কিং কিমিতি, কি হলো কি হলো কি হলো কি হলো বলে সহসোপসৃত্য হঠাৎ করে উপস্থিত হয়ে সেখানে প্রবেশ করলো। দদৃশশ্চ তদবস্থং রাজকুমারম, এবং কুমার রাজবাহনকে তারা বদ্ধাবস্থায় দেখতে পেল। দদৃশশ্চ মানে সেই রকম অবস্থায় দেখতে পেল, তদ অবস্থাং সেই অবস্থায়, রাজকুমারম রাজকুমার রাজবাহনকে পা শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেল। তদনু ভাব নিরুদ্ধ নিগ্রহের শাস্তু সদ্য এব তে সমর্থং চণ্ডবর্মণে নিবেদয়ান চক্রু। রাজবাহনের প্রভাব হেতু রক্ষীগণ তাকে উৎপীড়ন করতে সাহস পেল না। অর্থাৎ যেহেতু রাজকুমার রাজবাহন, এবং তার আমরা প্রথমেই আমরা দেখেছি যে রাজবাহন ছিল সৌন্দর্যে, বীর্যে, হ্যাঁ, সাহসিকতায় যথার্থই রাজার কুমার। সেই জন্য তার একটা প্রভাব কিন্তু চারিদিকে ছিল। সেই প্রভাব হেতু রক্ষীগণ তাকে টর্চার করার মানে বিশেষ কিছু নির্যাতন করার সাহস পেল না। তবে সেই ক্ষণে সেই মুহূর্তেই কিন্তু সমস্ত ঘটনা তারা রাজবাহনের যে প্রতিপক্ষ সেই চণ্ডবর্মাকে নিবেদন করলো। এখানে বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখে নিতে পারো বা লিখে নিতে পারো। বাংলায় অনুবাদও রয়েছে, বাংলায় অনুবাদটা আমি বলে দিচ্ছি। এই ভয়ঙ্কর অবস্থায় যখন কারোরই গমনাগমনে কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না, তখন কন্যান্ত পুররক্ষী পুরুষগণ কি হলো বলে সহসা উপস্থিত হয়ে সেখানে প্রবেশ করলো। কুমার রাজবাহনকে তারা বদ্ধাবস্থায় দেখলো। রাজবাহনের প্রভাব হেতু রক্ষীগণ তাকে উৎপীড়ন করতে সাহস পেল না। সেই ক্ষণেই সমস্ত ঘটনা তারা রাজবাহনের প্রতিপক্ষ চণ্ডবর্মাকে নিবেদন করলো। সোপি কোপাদাগত্য, সোপি মানে সেও, শকযুক্ত অপি করে হয়েছে সোপি। এই যে এস এর মতন একটা চিহ্ন, এটা হচ্ছে লুপ্ত অকারের চিহ্ন, এটা সন্ধির একটি নিয়ম। শকযুক্ত অপি করে হচ্ছে সোপি, এটা লুপ্ত অকার। সেও অর্থাৎ কে না, চণ্ডবর্মার কথা এখানে বলা হয়েছে। কোপাদাগত্য অর্থাৎ ভীষণ রেগে আসলো, রেগে এসে নির্দহন নিব দহন গর্ভয়া দৃশা, অর্থাৎ সেই চণ্ডবর্মাও ভীষণ রেগে গিয়ে ক্রোধ সহকারে এসে নির্দহন নিব দহন গর্ভয়া, অগ্নিগর্ভ দৃষ্টিতে, অর্থাৎ প্রচন্ড রেগে গেছে, আগুনের মতন দৃষ্টি হেনে যেন কি না দগ্ধ করছে, এমন ভাবে রেগে গিয়ে তাকিয়েছে যেন মনে হচ্ছে এখনই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে। নিশম্যোৎপন্ন প্রত্যভিজ্ঞ, অর্থাৎ রাজবাহনকে সম্যকভাবে চিনতে পেরে বলছেন। সেই চণ্ডবর্মাও অত্যন্ত রেগে গিয়ে অগ্নিগর্ভ দৃষ্টিতে যেন দগ্ধ করছে, এরকম ভাবে দেখতে মানে এরকম ভাবে দেখেই রাজবাহনকে প্রত্যভিজ্ঞ মানে সম্যকভাবে চিনতে পেরে বলছেন, কি আশ্চর্য, কথং স এবেশ মদ অনুজ মরণ নিমিত্ত ভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়া পত্তরত্বভিনিবিষ্ট বিত্তদর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্য পুষ্পধ্ববস্য মিত্রং রূপমত্ত কলাভিমানী নৈকবিধ বিপ্রলম্ভপায় পাটবাবর্জিত মূঢ় পৌরজন মিথ্যরোপিত বিতথ দেবতা অনুভাব কপট ধর্মকঞ্চুক নিগূঢ় পাপশীলশ্চপল ব্রাহ্মণ ব্রুব। দণ্ডির এই যে পদলালিত্যের কথা আমি আগেই জানিয়েছি, দণ্ডী বিখ্যাত তার পদলালিত্যের জন্য। পদলালিত্য হচ্ছে এটাই, অর্থাৎ দীর্ঘ সমাসবদ্ধ দীর্ঘ সন্ধি বহুল পদ। দেখো এত বড় একটি লাইন আমি বললাম, এত বড় বড় সমাসবদ্ধ সন্ধিবদ্ধ পদ, এখানে কিন্তু দাঁড়িয়ে আসলো সেই কত পরে, দাঁড়ি কিন্তু একদম অনেক পরে আসলো, তাহলে এত বড় একটা বাক্য, এটাই হচ্ছে পদলালিত্য। কারণ কি বাক্যটা বড় হলেও এটা পড়তে গিয়ে কিন্তু একটা সুরঝঙ্কার কানে আমাদের বাজে, এটাই পদলালিত্য। তাহলে এবারে ভেঙে ভেঙে বলি।
কথংস এবেইষ, কথংস এবেইষ মদ অনুজ মরণ নিমিত্ত ভূতায়া পাপায়া বালুচন্দ্রিকায়া। এখানে এই যে কথংস এবেইষ মদ অনুজ মরণ নিমিত্তায়া নিমিত্ত ভূতায়া পাপায়া বালুচন্দ্রিকায়া, এই তো সে যে আমার অনুজ দারুবর্মার মৃত্যুর কারণ স্বরূপ। অনুজ মানে ভাই, তাহলে চন্ডবর্মার ভাই দারুবর্মা, তার মৃত্যুর কারণকে না, এই যাকে রাজবাহনকে দেখে চিনতে পেরেই বলছে যে এই আমার ভাই দারুবর্মার মৃত্যুর কারণ স্বরূপ প্রত্যরত্ববিনিবিষ্ট বিত্তদর্পস্য বৈদেশিক বণিক পুত্রস্য পুষ্পোদ্ধবস্য মিত্রং রূপমত্ত কলাভিমানাই। পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী, পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিক পুত্র পুষ্পোদ্ভবের বন্ধু। তাহলে রাজবাহনকে এতক্ষণে একটু পরিচয় রাজবাহনের পেলাম। রাজবাহন হচ্ছে চন্ডবর্মা যে এই রাজবাহন চরিতমের খলনায়ক, প্রতিপক্ষ রাজবাহনের প্রতিপক্ষ চন্ডবর্মার যে ভাই দারুবর্মার, যিনি মৃত্যুর কারণ, যিনি বালচন্দ্রিকার স্বামী, যিনি কিনা একজন বিদেশি বণিক পুত্র এবং অত্যন্ত ধনাভিমানী, মানে তার যে টাকা পয়সা সম্পদ ছিল, তার একটা অহংকার যার ছিল, সেই বণিক পুত্র পুষ্পোদ্ভব যিনি, তার বন্ধু হচ্ছে রাজবাহন। অর্থাৎ এখানে বিশেষণগুলো কিন্তু একটু ঘুরিয়ে বলেছেন দণ্ডী, যে এই রাজবাহনকে চিনতে পেরে রাজবাহনের পরিচয়টা এইভাবে ঘুরিয়ে বলছে, বলছে রাজবাহন হচ্ছে সেই পুষ্পোদ্ভবের বন্ধু। কোন পুষ্পোদ্ভব? না, যে পুষ্পোদ্ভব চন্ডবর্মার ভাই দারুবর্মাকে হত্যা করেছে, এবং যে পুষ্পোদ্ভব বালচন্দ্রিকার স্বামী, অর্থাৎ তার পত্নীর নাম ছিল বালচন্দ্রিকা, এবং সেই পুষ্পোদ্ভব তার যেহেতু সে বণিক পুত্র ছিল, অর্থাৎ ব্যবসায়ীর ছেলে, মহাজনের পুত্র ছিল, সেজন্য তার প্রচুর বিত্ত ছিল, ধনসম্পদ ছিল, এবং যার ফলে তার অহংকারও কিন্তু ছিল, টাকা পয়সার একটা অহংকারও ছিল, এবং সে অবশ্যই বিদেশি ছিল। সেই পুষ্পোদ্ভবের বন্ধু হচ্ছে রাজবাহন। এবারে দেখে নেওয়া যাক নেক্সট পার্টটুকু কি বলছে। নৈকবিধ বিপ্রলম্ভ পায় পাট বাবর্জিত মূর পৌর জন মিথ্যারোপিত বিতথ দেবতা অনুভাব কপট ধর্ম কঞ্চুক নিগুড় পাপশীল চপল ব্রাহ্মণ ব্রুব। এটা বলছে কি, সৌন্দর্য গর্বিত সেই রাজবাহন আর কি রকম না, সৌন্দর্যে গর্বিত, অর্থাৎ রাজবাহন অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন, রূপবান, সেটা আগেই বলেছি। সৌন্দর্য গর্বিত, কলাভিমানী, এবং রাজবাহন বিভিন্ন শিল্পকলায় পারদর্শী ছিলেন, সেই জন্য তার একটা অভিমান ছিল বা অহংকার ছিল, এবং বহুবিধ প্রতারণায় দক্ষ। চন্ডবর্মার কথায় রাজবাহন নাকি বিভিন্ন রকম ছলা কলায় প্রতারণায় দক্ষ ছিলেন, এবং রাজবাহনের যত রাজবাহন যে প্রদেশের রাজার কুমার ছিলেন, রাজপুত্র ছিলেন, সেখানকার নাগরিকরা তাকে দেবতা ভাবত, মানে তার রূপ, তার বীর্য, তার সাহস, হ্যাঁ, তার গুণ দেখে দেবতারা তাকে, এই নাগরিকরা তাকে দেবতার আসনে বসিয়েছিল। এখানে চন্ডবর্মা বলছে সেই অজ্ঞ, মানে তারা বোকা নাগরিক, তারা বোকা এই কারণেই রাজবাহনকে মিথ্যাভাবে, মিথ্যা করে, মানে মিথ্যা দেব ভাবে তারা ভেবে এসেছে। রাজবাহনকে দেবতার ভাবে, মিথ্যাই দেবতার ভাবে ভেবে এসেছে, এটা চন্ডবর্মা বলছে। আর এই ব্রাহ্মণ ব্রুব, অর্থাৎ তারা আবার ব্রাহ্মণও বলেছে রাজবাহনকে। এই সকলই মিথ্যে, তারা জানে না রাজবাহন কতটা কপট, কতটা প্রতারণায় দক্ষ, তারা সেই কারণেই মিথ্যেই কিন্তু তাকে দেবতা ভাবে ভেবে এসেছে। এবং গুপ্ত পাপাচরণকারী, রাজবাহন হচ্ছে আরো, মানে খুব গোপনে সে অত্যন্ত পাপ কাজ করেছে, পাপ আচরণ করেছে, তার স্বভাব অত্যন্ত চঞ্চল, এবং ব্রাহ্মণের থেকেও মানে ব্রাহ্মণাধম, সে মানে ব্রাহ্মণের অধম, খুবই চরিত্রহীন একজন
রাজপুত্র। এটি চন্দ্রবর্মার মত। চন্দ্রবর্মা রাজবাহনকে দেখে এই কথাগুলো তার মনে উদয় হলো। এবারে কি বলছে? কথমিব, কথম যুক্ত এব, কথমিব, কথমিব এনম অনুরক্তা, কথমিবই নম, কথমিবই, কথমিবই নম অনুরক্তা মাতৃশেষ্যপি পুরুষ সিংহেষু সাবমানা পাপেয়ম অবন্তী সুন্দরী। এখানে বলছে আমার মতন পুরুষ সিংহকে অবজ্ঞা করে কি করে এই পাপিষ্ঠ অবন্তী সুন্দরী এই ব্রাহ্মণাধম রাজবাহনের প্রতি আসক্ত হলো। কথম কি প্রকারে, কথমিব কি প্রকারে, আমার মতন অনুরক্তা কি করে অনুরক্ত হলো, মাদৃশ্য সৌপি মানে আমার মতন পুরুষ সিংহেশ, আমার মতন পুরুষ সিংহ থাকতে, আমার মতন বীর থাকতে আমাকে অবহেলা করে, আমাকে অপমান করে পাপিয়ম অবন্তী সুন্দর এই পাপ, এই ব্রাহ্মণাধম পাপ আচরণকারী রাজবাহনের প্রতি অবন্তী সুন্দরী কি করে আসক্ত হলো। এই হচ্ছে চন্দ্রবর্মার অভিমত। তোমাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে লিখতে পারো। এরপরে রয়েছে বঙ্গানুবাদ। আরেকবার আমি বলে দিচ্ছি, সেই চন্ডবর্মাও ক্রোধ সহকারে এসে অগ্নিগর্ভ দৃষ্টিতে যেন দগ্ধ করছে এমন ভাবে দেখেই রাজবাহনকে সম্যকভাবে চিনতে পেরে বললেন, কি আশ্চর্য, এই তো সে, যে আমার অনুজ দারুবর্মার মৃত্যুর কারণস্বরূপ পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী, অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিকপুত্র পুষ্পোদ্ভবের বন্ধু, সৌন্দর্য গর্বিত কলাভিমানী, বহুবিধ প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত, গুপ্ত পাপাচরণকারী চঞ্চল স্বভাব ও ব্রাহ্মণাধম আমার মতো পুরুষ সিংহকে অবজ্ঞা করে কি করে এই পাপিষ্ঠা অবন্তী সুন্দরী এই ব্রাহ্মণাধম রাজবাহনের প্রতি আসক্ত হলো। পশ্যতু পতিমদ্দৈব শূলাবতংসিতমিয়ং অনার্য শিলা কুলপাংশনি ইতি নির্ভৎসয়ন ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট কালো ইব কালো লৌহ দণ্ড কর্কশেন দণ্ডেন অবলম্ব্য হস্তাম্বুজে রেখাম্বুজ রথাঙ্গলাঞ্ছনে রাজপুত্রং সরভ সমাচকর্ষ। পশ্যতু পতিমদ্দৈব, দেখুক, পশ্যতু মানে দেখুক, পতিম অদ্দৈব আজকে, অদ্যযুক্ত এব, পতিম যুক্ত অদ্যযুক্ত এব সন্ধি করে হচ্ছে পতিম মদ্দৈব, অর্থাৎ দেখুক কাকে না, তার স্বামীকে আজকে, শুলা বতং শীতমিয়ম অনার্য শিলা, অনার্য শিলা মানে এই অনার্য শিলা এখানে অবন্তী সুন্দরীকে বলা হয়েছে, এটি তাকে অপমান করে বলা হয়েছে যে কুল কলঙ্কনী এই অবন্তী সুন্দরী, অর্থাৎ এই পাপিষ্ঠা অবন্তী সুন্দরী দেখুক কিভাবে তার পতিকে, হ্যাঁ তার পতিকে আজই শুলে আরোপিত করা হচ্ছে, শুলা বতং শীত, অর্থাৎ পাপিষ্ঠা কুল কলঙ্কিনী অবন্তী সুন্দরী দেখুক কিভাবে তার স্বামীকে আজই শুলে আরোপিত করা হচ্ছে, অর্থাৎ মেরে ফেলা হচ্ছে, ইতি নির্ভৎ শয়ন এরকম ভাবে তিরস্কার করতে করতে, ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট, ভয়ঙ্কর ভ্রুকুটিতে ভুরু কুঁচকে, ললাট প্রদেশ ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট, ভুরু কুঁচকে তার কপাল প্রদেশ বিকৃত করে করে, অর্থাৎ চন্ডবর্মা প্রচন্ড ভয়ঙ্কর ভাবে চোখ মুখ ভুরু কুঁচকে তার কপালকে, ললাট মানে কপাল, কপাল প্রদেশকে বিকৃত করে চন্ডবর্মা কালো ইব, কালো হচ্ছে এখানে যমদেব, অর্থাৎ মৃত্যুর দেবতা যিনি যমদেব, কালো ইব তাকেই বলা হচ্ছে কালো ইব, অর্থাৎ যমদেবের ন্যায় কালো লৌহ দণ্ড কর্কশেন, কৃষ্ণবর্ণ লৌহ দণ্ড তুল্য, কালো রঙের লোহা, লোহা যেমন কালো হয় সেরকমই কালো রঙের লোহার যে দণ্ড, লোহার শলাকার মতন, লোহার দণ্ডের মতন কি না বাহু দণ্ডেন অবলম্ব, অর্থাৎ চন্ডবর্মার হাত ছিল কালো এবং লোহার মতন শক্ত কঠিন, সেই বাহুর দ্বারা হস্তাম্বুজে, হস্তাম্বুজে রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে রাজপুত্রং সরভ সমাচকর্ষ, রাজবাহনের পদ্ম ও চক্র শোভিত করকমল সবেগে আকর্ষণ করতে লাগলেন। কি অপোজিট একটা এখানে
বৈসাদৃশ্য একটা দেখিয়েছেন দণ্ডী, যে একদিকে চন্ডবর্মার হাত হচ্ছে দারুণ লোহার মতন কালো এবং কঠিন, অপরদিকে রাজবাহনের হাত ছিল পদ্ম ও চক্র শোভিত, কোমল, পদ্মের মতন কোমল, এবং সেখানে হাতে যেন চক্র শোভা পাচ্ছে। এইরকম সুন্দর হাত, করকমল পদ্ম ফুলের মতন রাজবাহনের হাতকে সবেগে আকর্ষণ করতে লাগলেন। এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে এবং বঙ্গানুবাদও দেওয়া হয়েছে। বঙ্গানুবাদটা আরেকবার বলে দিচ্ছি। পাপিষ্ঠা কুলকলঙ্কিনী এই অবন্তী সুন্দরী দেখুক কিভাবে তার পতিকে আজই শুলে আরোপিত করা হচ্ছে। এরকম ভাবে তিরস্কার করতে করতে ভয়ঙ্কর ভ্রুকুটিতে ললাট প্রদেশ বিকৃত করে চন্ডবর্মা যমদেবের ন্যায় কৃষ্ণবর্ণ লৌহ দণ্ডতুল্য কঠিন বাহুদণ্ডের দ্বারা রাজবাহনের পদ্ম ও চক্র শোভিত করকমল সবেগে আকর্ষণ করতে লাগলেন। সতু স্বভাবধীর পৌরসাতি ভূমি সহিষ্ণুতৈক প্রতিক্রিয়াং দৈবীমেব তামপদম অবধার্য স্মর তস্যা হংসগামিনী হংসকথায়া সহস্র বাসু মাসোদ্বয়ম ইতি প্রাণপরিত্যাগ রাগিণী প্রাণসমাং সমাস্যাস্য শাশ্বতাম আসিত শাশ্বতাম ইয়াসিত। এবারে ভেঙে ভেঙে বলি, সৎ ও স্বভাব ধীর, অর্থাৎ কিন্তু স্বভাবত ধীর প্রকৃতির। এখানে কার কথা বলা হচ্ছে? রাজবাহনের কথা বলা হচ্ছে। রাজবাহন ছিলেন স্বভাবত ধীর প্রকৃতির, তার চরিত্রের বৈশিষ্ট্যটাই ছিল শান্ত। সেই স্বভাবত ধীর প্রকৃতির সর্বপৌরাশিতি ভূমি, সর্বপৌরসাতি ভূমি, অর্থাৎ সকল প্রকার পৌরুষের উত্তম আধার, অর্থাৎ একজন সত্যিকারের পুরুষের যা কিছু ভালো গুণ, সেটা সবকিছু, সেই সমস্ত গুণই কিন্তু রাজবাহনের ভিতরে ছিল। তাই বলছে সকল প্রকার পৌরুষের উত্তম আধার, সহিষ্ণুতৈক্য প্রতিক্রিয়াং দৈবীমিব তামাপদম অবধার্য। রাজবাহন সেই যে দৈবাগত, হঠাৎ করে যে বিপদ আগত হয়েছে, সেই বিপদের প্রতিকার সহ্য শক্তির দ্বারাই সম্ভব এমন চিন্তা করেছেন, এমন ভেবে অবন্তী সুন্দরীকে বলছেন। অর্থাৎ এই যে হঠাৎ করে একটা দৈবিপাক বিপদ এসে উপস্থিত হয়েছে, এই বিপদ থেকে প্রতিকারের উপায় একমাত্র হচ্ছে সহ্য করা। যে সিচুয়েশন এসেছে সেই সিচুয়েশনকে আপাতত সহ্য শক্তির দ্বারাই কিন্তু হ্যান্ডেল করা সম্ভব। সহ্য শক্তির দ্বারাই কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোনো সম্ভব, আপাতত সহ্য করতে হবে, এরকম চিন্তা করে অবন্তী সুন্দরীকে বললেন, স্মর তস্যা হংসগামিনী, হে হংসগামিনী। এই হংসগামিনী কাকে বলা হচ্ছে? অবন্তী সুন্দরীকে। অর্থাৎ হংসের মতন গমন যার, হাঁসের মতন যে কিনা সুন্দরভাবে হেঁটে চলে, তাকে বলা হচ্ছে হংসগামিনী। হংসকথায়া স্মরতস্যা হংসগামিনী হংসকথায়া, হে হংসগামিনী, পূর্বজন্মের সেই হংস বৃত্তান্ত স্মরণ করো। সহস্র বাসু, হে বালিকে, মাসোদ্বয়ম, সহস্র বাসু মাসোদ্বয়ম, হে বালিকে 2 মাস কাল এই বিপদ মুক্তির জন্য অপেক্ষা করো। বলছে, হংসগামিনী, তুমি সেই আগের জন্মের যে হংস কথা তাকে স্মরণ করো এবং এই 2 মাস কাল তুমি সহ্য করো মুক্তির জন্য। এই মাস 2 এই বিপদটাকে তুমি সহ্য করো। ইতি প্রাণ পরিত্যাগ রাগিণী প্রাণ সমাং সমাস্যাস্য অরিবশ্যতাম অয়াসিত, সমাস্যাস্য অরিবশ্যতাম অয়াসিত। অর্থাৎ এই 2 মাস কাল এই বিপদ মুক্তির জন্য তুমি একটু অপেক্ষা করো। এবং এইভাবে এই বলেই প্রাণ পরিত্যাগে উদ্যত প্রাণসমা পত্নীকে রাজবাহন আশ্বস্ত করে তিনি শত্রুর বশ্যতা স্বীকার করলেন। অর্থাৎ এই যে বিপদের মধ্যে স্বামী পড়েছে, স্বামীকে এই অবস্থায় দেখে অবন্তী সুন্দরী ভীষণভাবে বিচলিত এবং নিজের প্রাণ রাখবেন কিনা সেই বিষয়ে যখন ভাবছেন, তখন আশ্বস্ত করছেন রাজবাহন এই বলে যে তুমি আগের জন্মের যে হংস বৃত্তান্ত, অর্থাৎ আমরা এখানে জানলাম এই রাজবাহন চরিতে হংস একটা পূর্বজন্মের ব্যাপার রয়েছে, পূর্বজন্মের ঘটনা রয়েছে, যেখানে কিছু হংস বৃত্তান্ত রয়েছে, একটা গল্প রয়েছে। হ্যাঁ, সেই হংস বৃত্তান্ত অবন্তী সুন্দরীকে স্মরণ করতে বললেন এবং 2 মাস অপেক্ষা করতে বললেন। এই বিপদ মুক্তির জন্য, বিপদ থেকে মুক্তির জন্য 2 মাস সময় অপেক্ষা করতে বললেন। এবং এই বলে প্রাণ পরিত্যাগে উদ্যত, অর্থাৎ অবন্তী সুন্দরী স্বামীর এই অবস্থা সহ্য করতে না পেরে নিজের প্রাণ
পরিত্যাগ করবে এই ভাবনা করছিলেন, সেই প্রাণ পরিত্যাগে উদ্যত প্রাণ সমা পত্নীকে আশ্বস্ত করে তিনি শত্রুর বশ্যতা স্বীকার করলেন। অর্থাৎ রাজবাহন চন্ডবর্মার যে তার শত্রু ছিলেন, সেই চন্ডবর্মার বশ্যতা স্বীকার করলেন, অর্থাৎ নিজেকে সমর্পণ করে দিলেন, স্যারেন্ডার করে দিলেন। এইটুকুনি তোমাদের পাঠ্য অংশ রয়েছে দ্বাদশ শ্রেণীতে। এখানে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, আর শেষে রয়েছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটা আরেকবার বলে দিচ্ছি। কিন্তু স্বভাবত ধীর প্রকৃতির সকল প্রকার পৌরুষের উত্তম আধার রাজবাহন দৈবাগত বিপদের প্রতিকার সহ্য শক্তির দ্বারাই সম্ভব এমন চিন্তা করে অবন্তী সুন্দরীকে বললেন, হে হংসগামিনী, পূর্বজন্মের সেই হংস বৃত্তান্ত স্মরণ করো। হে বালিকে, 2 মাস কাল এই বিপদ মুক্তির জন্য অপেক্ষা করো। প্রাণ পরিত্যাগে উদ্যত প্রাণসমা পত্নীকে আশ্বস্ত করে তিনি শত্রুর বশ্যতা স্বীকার করলেন। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে আসি। ভালো থেকো সকলে। শুভমস্তু।